আমি 2019 সাল থেকেই হাইকিং অভিযান করছি, নিয়মিতভাবে করা হচ্ছে 2019 সাল থেকে। এর আগে বেশ কয়েকটা জার্নি করা হয়েছে, তো তারই ধারাবাহিকতায় এই জার্নিটা আসলে আমার করা। এই অভিযানের পরিকল্পনাটা আসলে বেশ কিছুদিন আগেই করেছিলাম, বলা যেতে পারে বছর দুয়েক আগে। বাট রিসেন্টলি আমার হুট করে মনে হয়েছে যে যেহেতু এখন শীতকালের প্রায় শেষ সময় আর বর্ষা যেহেতু এখনও আসেনি, সো এই সময়টাতে আমি নদী অববাহিকা ধরে একটা জার্নি করতে পারি। সো এই অভিযানটা আমি শুরু করেছিলাম রৌমারীর ডিগ্রির চর থেকে, যেটাকে বলা যায় নোম্যান্স ল্যান্ড, এবং সেখান থেকে আমি শুরু করে 18 দিনে আমি এই অভিযানটা সম্পন্ন করেছি। এই অভিযানটা শেষ করেছিলাম একদমই দক্ষিণে বঙ্গোপসাগর সংলগ্ন চর কুকরিমুকরিতে। আমরা যারা বাংলাদেশে হাইকিং করি, আমরা চেষ্টা করি এই হাইকিংয়ের মাধ্যমে কোনো একটা সমাজের কল্যাণ বয়ে আনবে এমন একটা বিষয় নিয়ে কাজ করার। যেমন এর আগেও আমি যে অভিযানগুলো করেছি সেখানেও আমি নদী বিষয়ে বা বন্য প্রাণী বিষয়ে বা পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করেছি। সেটা আমি যখন পথে হাঁটি তখন জনসংযোগের মাধ্যমে বিভিন্নভাবে করি, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিষয়গুলো আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, এবং প্রশাসন এবং সরকারের প্রতি সবসময় আহ্বান রাখার চেষ্টা করি যেন এই বিষয়গুলোতে নজর দেওয়া হয়। ঠিক সেভাবেই এই অভিযানেও আমার ছিল একটি বিষয়, সেটা হচ্ছে নদী বিষয়ক। নদীর যে অবনতি বা নদী ভাঙন বা জ্বালানি, জীবাশ্ম জ্বালানির যে বিস্তার, সেটার বিরুদ্ধে প্রতিবাদ। তো সব কিছু মিলিয়ে আসলে একটি উদ্দেশ্য ছিল এই অভিযানটা করার। মানে হাইকিং তো আসলে অ্যাডভেঞ্চারের একটা পার্ট। সো আমরা অ্যাডভেঞ্চারটা করি, কিন্তু শুধুমাত্র অ্যাডভেঞ্চার না করে তার পাশাপাশি চেষ্টা করি জনকল্যাণমূলক কোনো একটি বিষয় নিয়ে কাজ করা। শুরু করেছিলাম ডিগ্রির চর থেকে, এবং একদম শুরুর দিন থেকেই যদি বলি, একদম শুরুর মুহূর্ত থেকে যে আমি প্রথম যে 1 কিলোমিটার, সেখানে আমার বেশ কয়েকজন ওইখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা হচ্ছিল। তো ওনারা বলছিল যে একটা সময় আমরা নদী দেখার জন্য 7 কিলোমিটার দূরে যেতে হতো, সেই নদী এখন আমাদের উঠানে, অর্থাৎ আমার উঠান তো গিয়েছে, আমার ঘরটাও হয়তো বা 2 দিন পরে চলে যাবে। সো এই যে কথোপকথন বা এই যে তথ্য, এটা কিন্তু আমি একদমই পুরো ব্রহ্মপুত্রেই পেয়েছি। ব্রহ্মপুত্রের যে বিভিন্ন গ্রামগুলো, আমি যদি বলি সুখের বাতি, ঘুঘুমারি বা এই ধরনের আগলার চর বা এই ধরনের যে গ্রামগুলো রয়েছে বিস্তৃত, বা ইটালুকান্দা ইউনিয়ন, সব জায়গাতেই কিন্তু আমি এই নদী ভাঙনের যে ভয়াল দৃশ্য সেটা দেখেছি। এবং শুধুমাত্র ব্রহ্মপুত্রেই নয়, আমি পরবর্তীতে যদি যমুনার কথা বলি, সেখানেও কিন্তু বিশালভাবে নদী ভাঙন আমি দেখেছি। আমি খুব পরিচিত একটা জায়গার কথা বলতে চাই, সেটা হচ্ছে পাটুরিয়া ঘাট। সো পাটুরিয়া ঘাটের একদম সংলগ্ন যে জায়গাটা, সেখানে আমি গিয়ে দেখলাম যে চলমান নদী ভাঙন চলমান, এবং ঘর বাড়ি সরিয়ে নিচ্ছে, এবং ওইখানকার স্থানীয় কয়েকজন মহিলার সঙ্গে আমার কথা হচ্ছিল, যাদের ঘর ওই সময় আমি যখন হাঁটছিলাম তখন সরিয়ে নেওয়া হচ্ছিল। তো ওনারা জাস্ট একটু কথা বলতে বলতেই রীতিমতো কান্না করে দিছে কয়েকজন মহিলা। তো এটা আসলে খুবই হৃদয় বিদারক ছিল। এবং যমুনার পাড়ে আমি একজন বৃদ্ধ লোকের সঙ্গে কথা বলছিলাম, তো উনি বলছিলেন যে ওনার ঘর সর্বমোট 18 বার ভাঙতে হয়েছে এই যমুনার ভয়াল গ্রাসের কারণে। সো এই ধরনের চিত্র কিন্তু আমি ব্রহ্মপুত্র এবং যমুনার কথা যদি স্পেশালি বলি প্রচুর পরিমাণে দেখেছি। এই যে যখন বর্ষা আসে তখন তো পানি বেড়ে যায়, সো চরগুলো, অনেক চর তো ডুবে যায়। তো এর পরবর্তীতে আপনারা আসলে কিভাবে আবার আপনাদের জমিটা খুঁজে বের করেন? তো উনি বলছিল যে এটা নিয়ে ভাই অনেক কিছু ঘটে। আসলে দেখা যাচ্ছে অনেক আগে একজনের 10 বিঘা জমি ছিল কাগজে পত্রে, কিন্তু সে সরকারি কোনো দল করে বা রাজনৈতিক তার একটু শক্তি আছে, তো সেটা দিয়ে সে দেখা যায় আরও 10 বিঘা দখল করে নেয়। সো চরে কিন্তু এই ব্যাপারগুলোও চলে। হ্যাঁ, তবে এটা ঠিক যে চরে যারা কৃষিকাজ করে, আমি স্পেশালি দেখেছি যে প্রচুর পরিমাণে ভুট্টা, তামাক, বাদাম, সরিষা, এই চাষগুলো হচ্ছে, এবং অনেকেই আবার খুশি যারা এই চাষগুলো করছে। তারা আবার জানিয়েছে যে তারা চরে ভালো আবাদ হয়, তো সেই জায়গা থেকে তারা আবার খুশিও। জলবায়ু পরিবর্তন তো আসলে একটা চলমান প্রক্রিয়া, এটা ঘটছে বিভিন্নভাবে। আসলে তার মধ্যে আমি যদি বলি জীবাশ্ম জ্বালানির যে ব্যবহার, এটার মাধ্যমেও কিন্তু অনেকটাই ঘটছে, এবং মানব সৃষ্ট অনেক কারণই আসলে রয়েছে নদী কেন্দ্রিক আমি যদি বলি। এছাড়া আমি যদি বলি এই যে মাছের বিষয়ে যদি আমি আসি, মৎস্য প্রাণীর যে অবস্থা, সেটা কিন্তু একদমই ধ্বংস করা হচ্ছে বিভিন্নভাবে। এর জন্য আসলে আবার জেলেরাও অনেকটাই দায়ী আছে। জেলেরা কিভাবে দায়ী, সেটা হচ্ছে কারেন্ট জাল কিন্তু আমাদের কাছে খুবই পরিচিত, এবং আমি পুরো যে 4টা বড় নদী, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে দেখেছি কারেন্ট জালের ব্যবহার রয়েছে। এবং তার পাশাপাশি যেটা দেখেছি সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, সেটা হচ্ছে বৈদ্যুতিক শক দিয়ে, অর্থাৎ ব্যাটারি ব্যবহার করে মাছ মেরে ফেলা, একটা বিশাল অংশের বা অঞ্চলের মাছ একদম মেরে ফেলা, এবং এই মাছগুলো হচ্ছে ভেসে ভেসে ওঠে। সো এটা একটা ভয়ঙ্কর অবস্থা বলা যেতে পারে, যে মাছ ধ্বংস করে দেওয়া হচ্ছে।
হাঁটু জল পেয়েছি অনেকগুলো খালে, যেহেতু আপনি জানেন যে ঢাকার পরবর্তী যে অঞ্চলটা বরিশাল অঞ্চল, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে খাল। মানে ওইদিকে যখন আমি মেঘনার পাড়ে গেলাম, আমি অনেকটা অংশে হাঁটতেও পারছিলাম না আসলে, বা কিছু জায়গায় এমন হয়েছে যে হাঁটু পানি, কিছু জায়গায় আমাকে ওই গ্রামের ভাষায় বলে হাইক্কা, মানে সাঁকো আর কি যেটা, তো ওই সাঁকোতে পার হতে হয়েছে। কিছু আবার আমাকে ওই স্থানীয়রা ছোট নৌকাতে পার করে দিয়েছে। আবার এমনও কিন্তু দৃশ্য দেখেছি যে এই ছোট নদী বা খালের যে ভাঙন, সেটার প্রবল ভাঙনের কারণে সেটা একটা বড় নদীতে ইতোমধ্যে রূপ নিয়েছে। তো একদিক থেকে কিছু দৃশ্য আসলে আমার ভালোও লাগছিল, একদিক থেকে আবার কষ্টকর। আবার আমি যদি আপনাকে বলি যে হচ্ছে পাঁচকপাট বাজারের কথা, মেঘনা পাড়ের চর ফ্যাশনের মধ্যে ওইটা। সো ওইখানকার আড়তদার এবং জেলেরা আমাকে বলছিলেন যে তাদের যে খালটা, ওই সংলগ্ন যে খালটা পাঁচকপাট, সো ওইখানকার পানি কমে যাওয়াতে তাদের যে ছোট এবং মাঝারি নৌকাগুলো, সেগুলো নিয়ে কিন্তু নদীতে যেতে কষ্ট হয় অনেক সময়। এবং নদীতেও মানে ওই যে একদিকে ভাঙছে, অন্যদিকে বালি জমছে, তো সেটা হওয়ার কারণে তারা কিন্তু ছোট বা মাঝারি নৌকাগুলো নিয়ে অনেক সময় নদীতে যেতে পারে না মাছ ধরার জন্য, বা আবার ছোট নৌকা নিয়ে তো সমুদ্রে যাওয়াটাও খুব কঠিন, যেহেতু এখান থেকে সমুদ্র খুবই নিকটে। সো এ ধরনেরও তাদের আসলে কথা ছিল। বাট আমার যেটা হতো যে একদিকে ভালোও লাগতো কিছু দৃশ্য দেখে আসলে, কারণ নদীর দৃশ্যগুলো খুবই সুন্দর, এবং একদিকে আবার কষ্টও লাগতো যখন এই যে ভাঙন দেখতাম বা মানুষের যে দুর্দশা সেগুলো দেখতাম। মানে দুইটাই ঘটতো আসলে। দুইটা বিষয়ে ব্যাখ্যা হচ্ছে, মাছ কমে গিয়েছে বলতে আমি ব্রহ্মপুত্র থেকেই চেষ্টা করেছি মাছ বিষয়ে খোঁজ নেওয়ার, যে 10 বছর আগে কেমন মাছ পাওয়া যেত, এখন কেমন মাছ পাওয়া যায়, বা কোন সিজনে আসলে বেশি মাছ পাওয়া যায়। আবার এমনও পেয়েছি, এই যে ধরেন কারেন্ট জালের কথা বলছিলাম বা ব্যাটারির কথা বলছিলাম, বা আরও বিভিন্ন কায়দায় আসলে তারা মাছ শিকার করে। তো আমি যখন স্থানীয়দের বলছিলাম যে আপনারা কেন এগুলো নিধন করেন না বা এগুলোর বিরুদ্ধে দাঁড়ান না, তো ওনাদের অভিযোগ হচ্ছে যে ওই গ্রামের মানুষগুলো কিন্তু এই কাজগুলো করে না। এবং এই যে বলল যে গ্রামের মানুষগুলো এই কাজ করে না, আমি সেটার প্রমাণও কিন্তু পরবর্তীতে পেয়েছি যমুনা পাড়ে। আমি দেখেছি একটা জেলের সঙ্গে কথা বলছিলাম, উনি নদী পাড়েই মাছ রান্না করছিলেন। তো আমি ওনাকে বলছিলাম যে আপনার বাড়ি কোথায়, আপনি এখানে কেন এইভাবে, মানে পোর্টেবল একটা তাঁবু করে উনি ছিলেন। তো উনি বলছিলেন যে উনি পাবনার সাথিয়া থেকে এসছে এই টাঙ্গাইল সাইডে মাছ ধরার জন্য। সো এই যে মানে দূরের মানুষ গিয়ে কিন্তু এই অবৈধভাবে মাছগুলো শিকার করছে। সো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আর কি, যে ওই অঞ্চলের মানুষ আসলে চায় না যে তাদের অঞ্চল থেকে মাছগুলো হারিয়ে যাক, কারণ এটা তো আমাদের আসলে নিয়মিত প্রয়োজনীয় একটি খাদ্য, খুবই গুরুত্বপূর্ণ। সো এমন এই বিষয়ও দেখেছি, এবং গাছের যে বিষয়গুলো দেখেছি, যেমন ওইটা হচ্ছে চর পাতিলাতে। জানেন যে ওইখানে প্রচুর পরিমাণে মানে জলোচ্ছ্বাস হয় ওই অঞ্চলগুলোতে, এবং আমি ওখানকার যে স্থানীয় তাদের সঙ্গে কথা বলছিলাম, এবং তাদের বলছিলাম যে আপনাদের গাছ দেখে আমার মানে এমন অনুভূতি হচ্ছে যে এখানে যারা আপনার স্থানীয় বাসিন্দা তারা আসলে কিভাবে টিকে থাকেন। তো ওনারা বলছিল যে ওনাদের আসলে প্রতিটা মুহূর্ত মনে হয় যে তারা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, এবং ওই অঞ্চলগুলোতে কিন্তু এখনও ঠিকঠাক মতো বিদ্যুৎ নাই, রাস্তাঘাট নাই, কিছুই নাই। তো তারা কিন্তু এই অবস্থার মধ্যে দিয়েই বসবাস করছেন আসলে। আমি যে প্রাকৃতিক যে ক্ষতি বা অবনতির যে দৃশ্যগুলো দেখার সুযোগ হয়েছে আমার, বা জানার সুযোগ হয়েছে, বা চর দেখার সুযোগ হয়েছে, এই সব কিছুর পেছনেই কিন্তু আসলে আছে জলবায়ুর যে পরিবর্তন, সেটা একটা বিশালভাবে দায়ী। এবং অনেক জায়গায় আছে যেখানে বাঁধ নির্মাণের হয়তো বা প্রয়োজন নেই, সেখানে বাঁধ নির্মাণ করা হয়েছে, আবার যেখানে প্রয়োজন সেখানে করা হচ্ছে না, যার জন্য নদী ভাঙন হচ্ছে। মানে একদিকে চর হচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে আবার নদীতে পুরো অঞ্চলটাই গ্রাস করছে। যেমন আমি জিগাবাড়ির কথা যদি বলি, সেখানে একটা ছোট্ট বাজার আছে। তো এখানকার স্থানীয় বাসিন্দারা বলছিলেন যে তাদের বাজারটাও হয়তো বা কিছুদিন চলে যাবে। বা যমুনার পাড়ে মাগুরিহাট, দক্ষিণ মাগুরিহাটের কথা যদি বলি, আমি দেখছিলাম যে তাদের বাড়িঘরগুলো অলরেডি চলে যাচ্ছে এবং সরিয়ে নিয়েছে। তো আবার নড়িয়ার কথা যদি বলি, আমি নড়িয়াতে সবাই জানে যে নড়িয়াতে, শরীয়তপুরের নড়িয়া, প্রচুর পরিমাণে নদী ভাঙন হয়। তো ওইদিকে আবার দেখলাম যে নদী শাসনের যে একটা ব্যবস্থা, সেটা মোটামুটি একটা চলমান প্রক্রিয়ার মধ্যে রয়েছে, যে ব্লক তৈরি করা হচ্ছে বা জিও অবস্থা দিয়ে পার বাধাই করা হচ্ছে। তো এই সব কিছুর মূলেই জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, সেটা আসলে খুবই দৃশ্যমান। এবং একই সঙ্গে আমরা যারা রয়েছি, আমরা যারা নদী পাড়ে বসবাস করি, আমাদেরও কিছু বিষয়ে আসলে রয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে আমি বলবো যে এক কথায় যদি বলতে চাই, জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, সেটা আসলে বৃহৎভাবে দৃশ্যমান। করণীয় বলতে দেখেন, আমাদের এই যে নদীর যে সিস্টেমটা, নদীর সিস্টেমের সাথে কিন্তু সরাসরি যুক্ত হচ্ছে হিমালয়। সো হিমালয়ের বরফ গলছে, ওইদিকে আসছে, ওইদিকে কোথাও পানি আটকানো হচ্ছে, কখনো আটকানো হচ্ছে না। এখানে আসলে একটা বৃহৎ মানে স্বার্থ জড়িত, মানে শুধুমাত্র যে বাংলাদেশের
বিষয় এখানে তা না, কারণ হিমালয় থেকে ভারত হয়ে বা চীনের অংশ হয়ে বিভিন্নভাবে নেপাল থেকে বিভিন্নভাবে কিন্তু আসলে ওই পানিটা আসছে, বা এটাকে কখনো ধরা হচ্ছে কখনো ধরা হচ্ছে না, বা অনেক বিষয়াদি আসলে রয়েছে, বা ওই যে যেটা বলছিলাম পানি আটকানোর যে বিষয়। তো সব কিছু মিলিয়ে আসলে এই বিষয়গুলো ঘটছে। বা আমাদেরও যে নদী শাসনের কথা যদি বলি, আমি যখন স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম, ওনারা কিন্তু বারবার একটা কথা বলছিলেন যে নদী শাসনের বিষয়টা। সো সেটা আসলে সরকারের দিক থেকে যদি নিশ্চিত করা হয় নদী শাসন, সেক্ষেত্রে আমার মনে হয় এই যে ভাঙন বা মানুষের যে দুর্ভোগ, সেটা অনেকটা বলতে বেশ কিছুটাই লাঘব করা সম্ভব আসলে।